অভিবাদন। আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু গভীরে যাব। ক্লাস 6-এর একটা সমাজবিজ্ঞান বইয়ের ভূমিকা অংশ, মানে আমাদের একজন শ্রোতা পাঠিয়েছেন এটা। টপিকটা হলো ভূমিকা কেন সমাজবিজ্ঞান। হ্যাঁ, এটা বেশ ভালো একটা বিষয়। মানে ছোটদের জন্য লেখা হলেও এর মধ্যে কিন্তু অনেক গভীর চিন্তার খোরাক থাকে। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই ভূমিকা অংশটা একটু খুঁটিয়ে দেখা। এর আসল কথাটা কি, কেন সমাজবিজ্ঞান পড়া দরকার, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। কি বলেন, শুরু করা যাক? নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, ক্লাস 6-এর ভূমিকা অংশ শুনে মনে হতে পারে খুব সাধারণ কিছু লেখা, কিন্তু এখানেই কিন্তু ভিতটা তৈরি হয়। ছেলেমেয়েরা পৃথিবীটাকে কিভাবে দেখবে, সমাজটাকে কিভাবে বুঝবে। হুম। মানে এটাকে শুধু একটা পড়ার বিষয় হিসেবে না দেখে আমাদের চারপাশেরই যে এত জটিল জগৎ, সেটাকে বোঝার একটা চাবি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়। এটা কিন্তু খুব জরুরি একটা কাজ। আচ্ছা, বইটা শুরু হচ্ছে কিন্তু বেশ অন্যরকমভাবে। একটা ছবি দিয়ে, একটা হ্রদ, রাস্তা, ছোট ছোট বাড়ি, এরকম। হ্যাঁ, দেখেছি। কিন্তু শুধু ছবিটা দেখেই শেষ নয়, বরং বাচ্চাদের প্রশ্ন করতে বলা হচ্ছে। যেমন, হ্রদের জলটা আসছে কোথা থেকে, রাস্তাটা বানালো কে, কেনই বা বানালো, ওই বাড়ির লোকগুলোই বা কি করে, ওদের অতীত কি, ভবিষ্যৎ কি হতে পারে। এই যে অ্যাপ্রোচটা, মানে প্রশ্ন করতে শেখানো, এটা কেমন মনে হয় আপনার? এটা অসাধারণ একটা পদ্ধতি, বিশেষ করে ওই বয়সের ছেলেমেয়েদের জন্য। এটাকে আমরা আহ, মানে অনেকটা প্রশ্নোত্তরের মাধ্যমে শেখার মতো বলতে পারি। সোক্রাটিক মেথড যাকে বলে আর কি। ও আচ্ছা। এর দুটো দারুণ সুবিধে আছে। এক, এটা ওই যে বিমূর্ত ধারণাগুলো, মানে ধরুন সমাজ, ইতিহাস, অর্থনীতি, এগুলোকে একটা চোখের সামনে দেখা দৃশ্যের সাথে জুড়ে দেয়। হ্রদ, রাস্তা, বাড়ি, এগুলো তো বাচ্চারা দেখতে পাচ্ছে। ঠিক। তো এগুলো নিয়ে প্রশ্ন করলে সমাজবিজ্ঞানের আইডিয়াগুলো আর শুধু বইয়ের পাতায় থাকে না। আর ২ নম্বর হলো, এটা সমাজবিজ্ঞানের একেবারে গোড়ার কথাটাকে ধরে, মানে কৌতূহল। কৌতূহল। হ্যাঁ, আমাদের চারপাশটাকে দেখে প্রশ্ন করা, কেন, কিভাবে, কারা, এই জিজ্ঞাসাগুলোই তো আসলে সমাজবিজ্ঞান চর্চার আসল ইঞ্জিন। এটা বাচ্চাদের শেখায় যে জ্ঞান শুধু মুখস্থ করার জিনিস নয়, বরং চারপাশটা খুঁটিয়ে দেখে প্রশ্ন করে অর্জন করার জিনিস। তার মানে শুরুতেই একটা অনুসন্ধানী মন তৈরির চেষ্টা আর কি। একদম। প্রচলিত শুধু তথ্য জেনে নাও পদ্ধতির চেয়ে এটা অনেক বেশি, মানে গভীরে গিয়ে শেখায়। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর ভূমিকা অংশটা কিন্তু সরাসরি একটা বড় ক্যানভাসে চলে যাচ্ছে। বলছে যে আমরা এখন ২১ শতাব্দীতে একটা বেশ কঠিন সময়ে বাস করছে, মানে চ্যালেঞ্জিং টাইম যাকে বলে। ঠিক। একদিকে টেকনোলজির দারুণ উন্নতি হচ্ছে, জীবন অনেক সহজ হচ্ছে, কত নতুন সম্ভাবনা। আবার অন্যদিকে বিশ্বজুড়ে যুদ্ধ, অশান্তি, সমাজে বিভেদ বাড়ছে, পরিবেশের সমস্যা আরও গভীর হচ্ছে। এই যে বৈপরীত্যটা। হ্যাঁ, এই বৈপরীত্য বা প্যারাডক্সটা তুলে ধরাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাই তো আজকের পৃথিবীর বাস্তব চিত্র, তাই না? একদিকে আমাদের হাতে অমেজিং ক্ষমতা, টেকনোলজি আমাদের অনেক শক্তি দিয়েছে। ঠিক। কিন্তু অন্যদিকে সেই ক্ষমতাটা ঠিকমতো ব্যবহার করার যে বুদ্ধি বা দূরদর্শিতা দরকার, সেটার অভাব কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। ভূমিকাটা এখানেই কিছু খুব মৌলিক প্রশ্ন তুলছে, যেমন মানবজাতির এত সমস্যা, এগুলো সমাধান হবে কিভাবে? হুম। সমাজে শান্তি, মিলেমিশে থাকা, এগুলো আসবে কিভাবে? আর এই যে সুন্দর পৃথিবীটা, এটাকে আমরা বাঁচাবো কি করে? শুধু আমাদের জন্য নয়, ভবিষ্যতের সবার জন্য। এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু শুধু ক্লাস 6-এর প্রশ্ন নয়, এগুলো ২১ শতাব্দীর সবথেকে জরুরি প্রশ্নগুলোর মধ্যে পড়ে। আর এখানেই তো সমাজবিজ্ঞানের আসল প্রাসঙ্গিকতাটা আসছে, তাই না? একদম। ভূমিকাটা যেন এটাই বলতে চাইছে যে এই বড় বড় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে, একটা ভালো ভবিষ্যৎ বানাতে গেলে আগে আমাদের এই সমাজটাকে বুঝতে হবে, এর ভেতরের জটিলতা, এর ইতিহাস, এর সমস্যা, সম্ভাবনা সবটা। ঠিক। দেখুন, টেকনোলজি বা সায়েন্স হয়তো আমাদের চাঁদে নিয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীতে একসাথে শান্তিতে বাঁচা, ন্যায় বিচার তৈরি করা, পরিবেশকে রক্ষা করা, এগুলোর কেন্দ্রে তো রয়েছে মানুষ আর তার সমাজ। এখানেই সমাজবিজ্ঞানের কাজ। তাহলে সমাজবিজ্ঞান একটা সেতুর মতো কাজ করছে। হ্যাঁ, অনেকটা তাই। একদিকে প্রযুক্তি নির্ভর পৃথিবী, অন্যদিকে মানবিক মূল্যবোধ, সহযোগিতা, সহবস্থান, এই দুটোর মধ্যে সংযোগ ঘটাচ্ছে। মানে অন্য বিজ্ঞান হয়তো বলবে কিভাবে কাজটা করতে হয়,
কিন্তু সমাজবিজ্ঞান প্রশ্ন করে কেন করা উচিত, আচ্ছা। কার জন্য করা উচিত, এর ফল সমাজের নানা স্তরে কেমন পড়বে। তাই আজকের এই টেকনোলজি চালিত কিন্তু সামাজিকভাবে এত বিভক্ত আর পরিবেশগতভাবে সংকটময় পৃথিবীতে সমাজবিজ্ঞানটা বোঝা খুব জরুরি। এটা শুধু পুরনো দিনের গল্প জানা নয়, বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যতের পথ খোঁজার একটা দরকারি টুল। এখন একটা প্রশ্ন মনে আসছে, যেটা ভূমিকা অংশেও আছে। সমাজ বিজ্ঞানকে কি আমরা ফিজিক্স বা কেমিস্ট্রির মতো বিজ্ঞান বা সায়েন্স বলতে পারি? মানে বিজ্ঞান বললেই তো আমাদের মাথায় আসে একদম নির্দিষ্ট নিয়মকানুন, ল্যাবে প্রমাণ করা যায় এমন তত্ত্ব। এটা খুব ভালো প্রশ্ন তুলেছেন, আর ভূমিকাটাও ঠিকই বলেছে যে ওই অর্থে কিন্তু বিজ্ঞান নয়, মানে ফিজিক্স কেমিস্ট্রির মতো হার্ড সায়েন্স যাকে বলে। কেন নয়? পদ্ধতি তো বৈজ্ঞানিকই ব্যবহার করে মনে হয়। ডেটা কালেকশন, অ্যানালিসিস। হ্যাঁ, পদ্ধতি বৈজ্ঞানিকই অনুসরণ করে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্ত নেওয়া, পর্যবেক্ষণ এগুলো সবই আছে। কিন্তু এর পড়ার বিষয়বস্তুটা কি? মানুষ আর তার সমাজ। হুম হুম আর মানুষ বা মানব সমাজ তো ভীষণ পরিবর্তনশীল, জটিল, বৈচিত্র্যে ভরা। মানুষের ব্যবহার, বিশ্বাস, সংস্কৃতি, ইতিহাস এগুলো তো আর জল বা লোহার মতো স্থির বা ১০০% প্রেডিক্টেবল নয়। ঠিক। দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন সবসময় জলই বানাবে, কিন্তু দুজন মানুষ সবসময় একরকম আচরণ করবে না। একদম। এই জন্যই সমাজবিজ্ঞান কোনো অভ্রান্ত নিয়ম বা ফর্মুলা দেওয়ার বদলে মানব আচরণের প্যাটার্ন বোঝার চেষ্টা করে। ঘটনার পেছনের কারণ খোঁজে, বিভিন্ন সামাজিক প্রক্রিয়া কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করে। তাহলে এর চরিত্রটা কেমন? এর চরিত্রটা হল বিশ্লেষণধর্মী, ব্যাখ্যামূলক। আর এই যে এত জটিলতা, এত বৈচিত্র্য, সে কারণেই তো সমাজবিজ্ঞানের এতগুলো শাখা তৈরি হয়েছে। ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, কত কি। হ্যাঁ, অনেক শাখা। প্রত্যেকটা শাখা মানব সমাজের একটা দিক নিয়ে গভীরে গিয়ে চর্চা করে। তাই একে বিজ্ঞান বললেও এটা তার নিজস্ব পদ্ধতি আর দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎকে বুঝতে চায়। এর লক্ষ্য প্রেডিক্ট করা নয়, বরং বোঝা আর ব্যাখ্যা করা। বোঝা গেল। আর এই বইটা, মানে ক্লাস 6-এর বইটা, এত সব শাখা প্রশাখার ভারে বাচ্চাদের হয়তো মানে গুলিয়ে না ফেলার জন্য একটা অন্য রাস্তা নিয়েছে। কয়েকটা মূল থিমের মাধ্যমে পুরো বিষয়টা সাজিয়েছে। হ্যাঁ, এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ, বিশেষ করে এই লেভেলে। এটাকে থিম্যাটিক অ্যাপ্রোচ বা বিষয়ভিত্তিক পদ্ধতি বলা যায়। ভূমিকাপে 5টা থিমের কথা বলা আছে। প্রথমটা কি? ভারত ও বিশ্ব, ভূমি ও জনগণ। এটা তো ভূগোল মনে হচ্ছে। হ্যাঁ, মূলত ভূগোল, থিম এ। কিন্তু শুধু পাহাড়, নদী, মালভূমির নাম জানা নয়। এর ভেতরে আছে আমাদের এই গ্রহটা কেমন, মানচিত্র কেন জরুরি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক পরিবেশ কিভাবে মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি, এমনকি ইতিহাসকেও প্রভাবিত করে। যেমন যেমন ধরুন, নদীর ধারে কেন সভ্যতা গড়ে ওঠে, বা মরুভূমির মানুষের জীবনযাত্রা কেন আলাদা হয়, এই যোগসূত্রগুলো তুলে ধরা। ওই যে শুরুতে ছবিটার কথা বলছিলেন, হ্রদ, রাস্তা, বাড়ি, এগুলোও তো একটা নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে আছে। তাই ভূগোল দিয়ে শুরু করাটা খুব লজিক্যাল। ঠিক। এরপর দ্বিতীয় থিম, অতীতের চালচিত্র, থিম বি। এটা তো ইতিহাস স্পষ্ট। হ্যাঁ, ইতিহাস। কিন্তু শুধু পুরনো দিনের গল্প জানাই কি উদ্দেশ্য? ভূমিকা বলছে বর্তমানকে বোঝার চাবি নাকি অতীতেই লুকিয়ে আছে। এটা একটু মানে কিভাবে কাজ করে? শুধু ভুল থেকে শিক্ষা নেওয়া? ভুল থেকে শিক্ষা নেওয়াটা তো একটা দিক বটেই, কিন্তু ওটাই সব নয়। অতীত আসলে আমাদের পরিচয় তৈরি করে। আমরা কারা, কোথা থেকে এলাম, আমাদের সমাজের ভিত্তি কি, এই বোধটা তো ইতিহাসই দেয়। হুম তাছাড়া এখনকার অনেক সমস্যা, অনেক সামাজিক বিভেদ বা কাঠামোর শেকড় কিন্তু অতীতের গভীরে। যেমন ধরুন, আজকের দিনের কোনো বৈষম্য বুঝতে হলে তার ঐতিহাসিক কারণটা জানা জরুরি। ঠিক। ইতিহাস তো শুধু রাজারানীর গল্প নয়, সাধারণ মানুষের জীবন, সমাজের বদল, চিন্তাভাবনার পরিবর্তন সবটাই এর মধ্যে পড়ে। আর ইতিহাসকে একটু ক্রিটিক্যালি দেখাও দরকার। কে লিখছে, কেন লিখছে, কোনটাকে গুরুত্ব দিচ্ছে, কোনটাকে দিচ্ছে না, এই ক্ষমতাটা তৈরি করাও কিন্তু ইতিহাসের একটা লক্ষ্য। তাই অতীত শুধু ঘটে যাওয়া ঘটনা নয়, বর্তমানকে ব্যাখ্যা করার, ভবিষ্যতের পথ খোঁজার একটা জীবন্ত উপাদান। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তৃতীয় থিমটা হলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান পরম্পরা, থিম সি। আমরা তো প্রায়ই শুনি ভারতের সংস্কৃতি খুব প্রাচীন, খুব সমৃদ্ধ। এই থিমটা ঠিক কি জানতে চাইছে? শুধু অতীতের গুণগান? না না, শুধু গুণগান নয়।
এই থিমটার লক্ষ্য হল সংস্কৃতির আসল ভিত্তিটা বোঝা। ভারতের ক্ষেত্রে তার যে লম্বা ইতিহাস, নানা সংস্কৃতির মেশেল, তার দর্শন, শিল্প, জীবনযাপন, এগুলোর বৈশিষ্ট্য কী, এর পেছনের চিন্তাভাবনাগুলো কী ছিল, আর সবচেয়ে জরুরি প্রশ্ন হল আজকের দিনে দাঁড়িয়ে এই ঐতিহ্য বা জ্ঞান পরম্পরার কোনো প্রাসঙ্গিকতা আছে কি? মানে আজকের সমস্যা সমাধানে? হ্যাঁ, সংস্কৃতি তো শুধু মিউজিয়ামে সাজিয়ে রাখার জিনিস নয়, এটা মানুষের জীবনের অংশ। তাই এই থিমটা একদিকে যেমন নিজের শেকড় চিনতে সাহায্য করে, তেমনি সেই শেকড়ের শক্তিকে বর্তমানে কিভাবে কাজে লাগানো যায় সেটাও ভাবতে শেখায়। ইন্টারেস্টিং। এরপর চতুর্থ থিম, শাসন ও গণতন্ত্র, থিম ডি। এটা তো মনে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স বা সিভিক্সের অংশ। যে কোনো দেশের নাগরিকের জন্যই এটা জানা খুব জরুরি। ভারত যেহেতু এত বড় একটা গণতান্ত্রিক দেশ, তাই এর শাসন ব্যবস্থা কিভাবে চলে সেটা বোঝা দরকার। কি কি থাকে এর মধ্যে? সরকার, নির্বাচন, হ্যাঁ। সরকারের বিভিন্ন স্তর, কেন্দ্র, রাজ্য, লোকাল। নির্বাচন কিভাবে হয়, সংবিধান কি বলছে, নাগরিকের অধিকার কি, কর্তব্যই বা কি, এইসব। আপনি ভূমিকাতে একটা জিনিস খেয়াল করেছিলেন, নাগরিক কর্তব্যের প্রসঙ্গে ধর্ম শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কর্তব্য বা ডিউটি না বলে ধর্ম লেখা, এর কি কোনো বিশেষ মানে আছে? অবশ্যই আছে। ধর্ম শব্দটার মানে ভারতীয় চিন্তাভাবনায় অনেক ব্যাপক। এটা শুধু আইনের চোখে যে কর্তব্য, মানে লিগ্যাল ডিউটি, সেটার মধ্যে আটকে নেই। এর সাথে নৈতিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক দায়িত্ববোধও জড়িয়ে আছে। ও আচ্ছা, বৃহত্তর সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও দেখতে বলছে। এটা তো বেশ অন্যরকম ভাবনা। হ্যাঁ, এটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অধিকারকেন্দ্রিক আলোচনার পাশে একটা অন্য মাত্রা যোগ করে। এছাড়া এই থিমে হয়তো অন্য দেশের শাসন ব্যবস্থা নিয়েও কিছু ধারণা দেওয়া হয় তুলনার জন্য। ঠিক। এরপর পঞ্চম থিম, আমাদের চারপাশের অর্থনৈতিক জীবন, থিম ই। ভূমিকাতে এর খুব বেশি ডিটেলস নেই, কিন্তু সূচিপত্রে দেখলাম কাজের মূল্য, অর্থনৈতিক কার্যকলাপ এসব আছে। ক্লাস 6-এর জন্য অর্থনীতি কেন জরুরি মনে করা হচ্ছে? ভূমিকাতে হয়তো বিশদ নেই, কিন্তু অর্থনীতিকে রাখাটা খুবই জরুরি। কারণ খুব ছোট বয়স থেকেই তো আমরা অর্থনীতির জগতের অংশ, তাই না? জিনিস কেনা, বেচা, টাকা পয়সার ব্যবহার, শ্রমের ধারণা। হ্যাঁ, তা তো বটে। এই থিমটা সম্ভবত অর্থনীতির একেবারে বেসিক জিনিসগুলো শেখায়। মানুষের চাহিদা কি, সম্পদ কতটা আছে, জিনিস তৈরি হয় কিভাবে, বিনিময় কিভাবে হয়, কাজের গুরুত্ব কি। এই আইডিয়াগুলো ছাড়া তো সমাজ কিভাবে চলে সেটা বোঝাই যাবে না। মানে দৈনন্দিন জীবনের অর্থনীতি। একদম। অর্থনীতি তো শুধু শেয়ার মার্কেট বা জিডিপি নয়, আমাদের রোজকার জীবনের সবকিছুর সাথেই এর যোগ আছে। এটা বাচ্চাদের বুঝতে সাহায্য করে সম্পদ কিভাবে তৈরি হয়, কিভাবে ভাগ হয়, আর এর সাথে সামাজিক ন্যায় বিচারের প্রশ্নগুলো কিভাবে জড়িয়ে। এটা আবার ভূগোল, সম্পদ, ইতিহাস, অর্থনৈতিক সিস্টেম, সংস্কৃতি, কাজের ধারণা, শাসন ব্যবস্থা, সরকারি নীতি সবকিছুর সাথে যুক্ত। তাই গোড়া থেকে এর ধারণা থাকাটা দরকার। আচ্ছা, এই যে থিমগুলোতে ভাগ করা হলো, আবার ভূমিকাতে একটা উদাহরণও দেওয়া হয়েছে যে দাবা খেলার কথা ভূগোলের অধ্যায়ে আসতে পারে, বা শাড়ির ব্যবহার নিয়ে সংস্কৃতির অধ্যায়ে আলোচনা হতে পারে। এটা কি বোঝাতে চাইছে? তো কোনো সমস্যা বা বিষয় ইতিহাস, ভূগোল, অর্থনীতি এরকম আলাদা বাক্সে বন্দি থাকে না। ঠিক। যেমন ধরুন, একটা নদীর ওপর বাঁধ তৈরি হবে কিনা এর একটা ভৌগোলিক দিক আছে, ঐতিহাসিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক লাভ ক্ষতি আছে, রাজনৈতিক সিদ্ধান্ত আছে। আবার এর ফলে ওই অঞ্চলের মানুষের জীবন আর সংস্কৃতিও বদলে যেতে পারে। সমাজবিজ্ঞান এই সব দিক মিলিয়ে বিষয়টাকে বুঝতে সাহায্য করে। তাই দাবা খেলাটা শুধু খেলার ইতিহাস নয়। হ্যাঁ, সেটার উৎপত্তি কোন ভৌগোলিক অঞ্চলে সেটাও জানা যেতে পারে। বা শাড়িটা শুধু একটা পোশাক নয়, এর সাংস্কৃতিক গুরুত্ব আছে, বুনন শিল্প আছে, অর্থনৈতিক দিক আছে। এই থিমভিত্তিক অ্যাপ্রোচটা এই রকম সামগ্রিক দৃষ্টি তৈরি করতে সাহায্য করে। তাহলে পুরো ভূমিকা অংশটার মূল কথাটা কি দাঁড়ালো, লক্ষ্যটা কি? মূল নির্যাসটা হল সমাজবিজ্ঞান শুধু কিছু ইনফরমেশন মুখস্থ করা নয়, এটা একটা দেখার ভঙ্গি, একটা ভাবার পদ্ধতি। এর লক্ষ্য হল বাচ্চাদের মধ্যে তাদের চারপাশের এই মানব জগৎটা নিয়ে কৌতূহল জাগানো, প্রশ্ন করতে শেখানো, বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে বের করার ক্ষমতা তৈরি করা। ভূমিকাটা যেমন বলছে একটা অন্বেষণ এবং অভিযান। একদম। অতীতকে জানা, বর্তমানকে বোঝা,
যাতে আমরা সবাই মিলে একটা ভালো, একটা ন্যায়সঙ্গত ভবিষ্যৎ তৈরি করতে পারি। আর এই খোঁজার জন্য প্রশ্ন করার উপর খুব জোর দেওয়া হয়েছে। বলছে ঠিক প্রশ্ন করতে পারাটাই নাকি ঠিক উত্তর খোঁজার প্রথম ধাপ। ঠিক তাই। সমাজবিজ্ঞান শুধু তৈরি উত্তর দেয় না, এটা প্রশ্ন করতে শেখায়। কোনটা তথ্য, কোনটা শুধু মতামত, কোনটা প্রচার, এই তফাতগুলো বুঝতে সাহায্য করে। ডেটা কিভাবে অ্যানালাইজ করতে হয়, একটা বিষয়কে নানা দিক থেকে কিভাবে দেখতে হয়, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনা, এটা তৈরি করাই এর একটা প্রধান উদ্দেশ্য। শেষ পর্যন্ত লক্ষ্যটা কি? শেষ পর্যন্ত লক্ষ্য হল একজন সচেতন, সক্রিয় আর দায়িত্বশীল নাগরিক তৈরি করা, যে শুধু নিজেরটুকু নিয়ে থাকবে না, বরং তার চারপাশের সমাজ, দেশ, পৃথিবী নিয়ে ভাববে এবং ভালো কিছু করার চেষ্টা করবে। এটা শুধু জানার জন্য জানা নয়, জেনে বুঝে সেই জ্ঞানটাকে কাজে লাগানোর শিক্ষা। আজ আমরা দেখলাম ক্লাস 6-এর একটা বইয়ের আপাতদৃষ্টিতে সাধারণ ভূমিকা অংশ আসলে কতটা গভীর ভাবনা চিন্তার সুযোগ করে দেয়। কিভাবে এটা রোজকার দেখা জিনিস থেকে শুরু করে একবিংশ শতাব্দীর বড় বড় চ্যালেঞ্জ পর্যন্ত ছুঁয়ে যায়, আর কিভাবে নানা থিমের মাধ্যমে সমাজবিজ্ঞানের মতো একটা বড় বিষয়কে বাচ্চাদের উপযোগী করে, তাদের মনে প্রশ্ন জাগানোর চেষ্টা করে। হ্যাঁ, আর এই আলোচনার শেষে একটা বৃহত্তর প্রশ্ন নিয়ে হয়তো ভাবা যেতে পারে, যেটা ওই ধর্ম শব্দটার ব্যবহার থেকে উঠে আসছে। আচ্ছা। ভূমিকাতে তো নাগরিক কর্তব্যের প্রসঙ্গে ধর্ম শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা ভাবুন তো, পৃথিবীর নানা সংস্কৃতিতে কর্তব্য, দায়িত্ব বা সামাজিক দায়বদ্ধতার ধারণাগুলো কিভাবে দেখা হয়। যেমন ভারতের ধর্ম, বা ধরুন আফ্রিকার কিছু সংস্কৃতিতে উবুন্টু, মানে আমি আছি কারণ আমরা আছি, এই ধরনের ধারণাগুলো। হ্যাঁ। এগুলো কি আজকের দিনের উন্নত সমাজ, পারস্পরিক সহমর্মিতা বা পরিবেশ সচেতনতা নিয়ে আমাদের যে গ্লোবাল ডিসকাশন, তাকে আরও সমৃদ্ধ করতে পারে? মানে আমরা তো মূলত আইনগত অধিকার আর কর্তব্যের একটা কাঠামোয় চলি। তার বাইরে গিয়ে এই নৈতিক বা সামাজিক দায়িত্ববোধের ধারণাগুলো কি একটা নতুন দিক খুলে দিতে পারে? মানে প্রাচীন বা ভিন্ন সংস্কৃতির ধারণা আর আধুনিক ব্যক্তিকেন্দ্রিক অধিকারের ধারণার মধ্যে একটা সংযোগ বা সংঘাত। হ্যাঁ, বা সমন্বয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আরও গভীরভাবে ভাবার অবকাশ আছে। এটা হয়তো আমাদের সমাজবিজ্ঞান চর্চাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। ভাবনার খোরাক রইল।